আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের বেশিরভাগ থিওরিটিক্যাল পার্ট আমরা যখন ফোরটন কোর্সগুলো আমাদের হয়েছিল তখনই বেশিরভাগটাই আমাদের ডিটেলসে আলোচনা হয়ে গেছিল। ফলে আমার মনে হয় সেই বেসিক জায়গাগুলোর খুব একটা বলা খুব বেশি প্রয়োজন নেই আমাদের, কারণ আমরা সেই জিনিসগুলো অনেকটাই তখন শিখে নিয়েছিলাম। যে ফোরটনের সময় তখন আমার যেটা মনে আছে, ডিফারেন্সিয়েশন বা ট্রাপিজয়েডাল রুল বা সিম্পসনস রুল এগুলো কিন্তু বেশ ডিটেলসেই তখন আলোচনা করা হয়েছিল ফোরটন প্রোগ্রামিং ছাড়াও। ফলে বেসিক জিনিসগুলো আমাদের এখন মোটামুটি আবার অনেকটাই রপ্ত হয়ে গেছে, ক্লাসও হচ্ছে। আচ্ছা, এইবার তাই জন্য আমি খুব বেশি ডিটেলসে বা সেই জিনিসগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ তার জায়গায় আমরা এক্সেলে এগুলোকে কি করে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলোই বেশি দেখবো। শুধু তার আগে দু একটা জিনিস বলি, এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে এই যে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, বিভিন্ন সেন্ট্রাল ডিফারেন্স, এগুলো সম্বন্ধে কিছুটা আলোচনা হয়েছিল। আমার মনে হচ্ছে কে করেছিল, শাহিদ করেছিল না কে একজন করেছিল, তখন আমাদের এগুলোর আলোচনা হয়েছিল। তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমি জাস্ট এগুলো আর আলোচনা করছি না, আমি এগুলো জাস্ট একটু লিখলাম এই কারণে যে আমাদের তো থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হবে। ফলে আমরা যেরকম, আমি আগের দিন শর্মিলাদিকেও বলছিলাম, উনি জিজ্ঞেস করছিলেন যে শর্মিলাদি যে প্র্যাকটিক্যাল গুলো থিওরি আমাদের লাগবে কিনা। অবভিয়াসলি আমরা যেরকম প্র্যাকটিক্যাল করাই, আমরা যখন প্র্যাকটিক্যালে থিওরি লিখতে দিই, আর এটা তো টোটালি একটা থিওরিটিক্যাল পেপার। ফলে আমরা যে ইকুয়েশন গুলো ইউজ করব সেগুলোর ডেরিভেশন বা সেগুলো, এগুলো ঠিক ডেরিভেশন না হলেও তার এক্সপ্লানেশন বা কি করে এলো সেইগুলো কিন্তু আমরা পরীক্ষায় মানে পরীক্ষায় সেগুলো আমাদের ডিসকাশনের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, ফলে এইগুলোকে এই কারণেই আমি এগুলো জাস্ট দিলাম যে এগুলো আমরা সবই পড়েছি, এগুলো কোথা থেকে আসে, টেলার সিরিজ করে আসা যায় বা এক্সপানশন থেকে এই ফর্মুলা গুলো আমরা অ্যারাইভ করতে পারি। সব বড় বড় গুলো একটু কমপ্লিকেটেড, সেকেন্ড অর্ডার গুলো হয়ে গেছে, কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট অর্ডার কারেক্ট অ্যাপ্রক্সিমেশন এগুলো তো আমরা পরীক্ষায় কিছু কিছু দিতেই পারি, যেগুলো আমরা ডেরিভেশন হিসেবে পরীক্ষায় দিতে পারি। এই কারণে আমি এগুলোকে জাস্ট লিখলাম যে আমরা মোটামুটি সিলেবাসটা আমাদের কতটা হতে পারে, যে এই করতে পারবো। আমি সমস্ত এই শিটগুলো ইন্টারপ্রেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো। সেকেন্ড অর্ডারটা কি দরকার আছে? না, খুব বেশি দরকার নেই, আমি লিখেছি সেকেন্ড অর্ডার দরকার নেই, ফার্স্ট অর্ডারটা থাকলেই হবে। হ্যাঁ, আমি সেকেন্ড অর্ডারটা মানে সেকেন্ড অর্ডারের এই বিশেষ করে ব্যাকওয়ার্ড ডিফারেন্স এগুলো খুব কমপ্লিকেটেড, এগুলো হ্যাঁ এক্সেলটা, হ্যাঁ হ্যাঁ এক্সেল দেখা যাচ্ছে। আর একটু বড় করব। এক্সেলে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কি করে করব, যদিও এটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট নয়। ডিফারেন্সিয়েশন আমরা এমনি অনেক ভালো করে করতে পারি। তো একটা এক্সাম্পল আমরা নিয়েছি যে 2x³ f(x) একটা ফাংশন, 2x³ - 20x² + 11x + 30, যেখানে x এর রেঞ্জটা সাপোজ -5 থেকে +10। এইটা করতে গেলে আমাদের একটা ডেল এক্স, একটা ডেল্টা, একটা ডেল এক্স বলবো না, একটা ডেল্টা কনসিডার করে নিতে হবে। সেটা খুব ছোট করতে পারি, বেশি ছোট করলে আবার খুব মুশকিল, যে বেশিরভাগটাই 0 0 দেখিয়ে দেবে, তো আবার খুব বেশি বড় করা যাবে না। এই জন্য একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 1 × 10⁻⁸ করেছি। সেটা 10⁻⁷ বা 6 করতে পারি বা -9 করতে পারি, কিন্তু 10⁻20 করে ফেললে হয়তো দেখা যাবে যে বেশিরভাগ টার্মগুলোই 0 দেখিয়ে দিচ্ছে। ফলে আমরা এরকম একটা ডেল্টা একটা অ্যাসিউম করে নেবো। এটার কিন্তু কোনো ফিক্সড ভ্যালু কোনো প্রয়োজন নেই যে এটাকে আমরা 1 × 10⁻⁸ রাখতে হবে, -7ও রাখতে পারি, 9ও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমাদের চলে আসছে যে আমরা যেটা এক্সেলে আমরা জানি যে আমরা এক্স ভ্যালুটাকে আর এফএক্সটাকে আমরা যেভাবে লিখি, আমি এখন লিখছি, কিন্তু এর একটু সিমসন করার সময় আমি একটু ভালো করে এগুলো কি করে, মানে খুব লার্জ হয়ে গেলে আমরা যদি 4000 খানা পয়েন্ট এসে যায় কি করে করবো, সেগুলো আমরা পরে আসবো। তো আমাদের -5 থেকে 10 আমরা জানি যে আমাদের একটা ইনক্রিমেন্ট যদি আমরা ধরে নিই, -5 থেকে 10 যদি আমরা 1 ইনক্রিমেন্টে ধরে নিই, -5 -4, ঠিক আছে, এইভাবে যদি যাই তাহলে আমরা মোটামুটি জানি যে এই জিনিসগুলোকে ধরে টেনে দিলে আমাদের জিনিসগুলো বেরিয়ে আসে।
ঠিক আছে, কিন্তু বেশি লার্জ হয়ে গেলে আমরা এগুলোকে টেনে দেবো না, আমরা অন্যভাবে করব। হ্যাঁ, আচ্ছা, তার মানে আগে আমাদের যে রেঞ্জটা থাকবে, হ্যাঁ এখানে অবভিয়াস 9 অব্দি টেনেছো, 10 টানো। 10 টা নিয়ে নেবো। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে হ্যাঁ এ 9টা, ওহো, হ্যাঁ, আচ্ছা, এবার এইখানে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে পরীক্ষায় দিতে গেলে তো আমরা এত বড় রেঞ্জ দিতে পারবো না। আমরা ম্যাক্সিমাম থিওরি পরীক্ষায় 5টা পয়েন্ট দিতে পারি, এটা 5 নাম্বারের কোশ্চেন, তার বেশি ছেলেমেয়েরা করতে পারবে না। যাই হোক, তাহলে প্রথমে এক্স চলে গেলে তারপর আমাদের এফ এক্স চলে এলো। তাহলে এফ এক্স আমরা যেভাবে ফর্মুলা দিয়ে লিখি আমরা সেইভাবেই লিখবো যে 2 মাল্টিপ্লাইড বাই A11 কিউব মাইনাস 20 এক্সএস A11 স্কোয়ার প্লাস 11 A11 প্লাস 30। অবভিয়াসলি আমরা এটাকে টেনে দিতে পারি, কিন্তু আমি টেনে দেওয়াটাকে পরে বলছি, আমরা অন্যভাবে করব লার্জ গুলোতে। এটা খুব ইজি, এগুলো আমরা তো এক্সেলে প্র্যাকটিক্যালি সবাই করে ফেলেছে, সুতরাং এইগুলো মোটামুটি সবাই জানে। এরপর এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একটা ডেল্টা কনসিডার করব। এই ডেল্টাটা কনসিডার করার জন্য আমরা একটা এক্স প্লাস ডিএক্স তাহলে লিখবো। এক্স প্লাস ডিএক্সটা কত হবে? যেমন এক্সটা আছে, প্রথম এক্সটা আছে আমাদের কাছে A11, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ডিএক্স কে আমরা করবো A11 ইন্টু 1 প্লাস আমাদের যে ডেল্টাটা আছে অবভিয়াসলি ডলার ডি ডলার 5। চলো, ও বলে দিলাম ডলার ডি ডলার, এটা এরকম কোন জায়গায় ভুল করে নিলাম। A11 multiplied by 1 plus dollar D dollar। এটা একটু চওড়া করে দিন তো। হ্যাঁ, মনে হচ্ছে চওড়া করতে হবে। আমার মনে হচ্ছে তাহলে এসে যাবে। চওড়া করতে আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা আচ্ছা এই জায়গায় কিন্তু ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু জাস্ট এই ডেল্টাটাকে কিন্তু ডেল এক্স কনসিডার করি। ডেল এক্সটা হচ্ছে আমাদের এক্স মাল্টিপ্লাইড বাই দিস ডেল্টা, মানে এক্স এর রেসপেক্টে ডিএক্সটা সেইভাবে আমাদের কনসিডার করতে হবে। এবার এটাকে আমরা অবভিয়াসলি টেনে দিলে সে অনুযায়ী থেকে যাবে। তখন আমাদের এক্স প্লাস ডিএক্স এসে গেল। এই জায়গাটাই শুধু একটু ইম্পর্টেন্ট যে আমরা ডেল্টাটা কনসিডার করে আমরা কি করে এক্স প্লাস ডিএক্সটা করবো। তারপর অবভিয়াসলি আমাদের এফ এক্স প্লাস ডিএক্স তো আমরা ইজিলি করতে পারবো, কারণ সেটা হচ্ছে 2 ইন্টু এটা এসে গেছে সি C11 কিউব মাইনাস 20 ইন্টু C11 স্কোয়ার প্লাস 11x 11 into sorry 11 into C11 plus 30। চলো আমাদের ভ্যালুগুলো এসে গেছে, ঠিক আছে। আচ্ছা অঙ্কনদা, এখানে ডিএক্স তাহলে পাল্টে পাল্টে যাচ্ছে তো? হ্যাঁ, ডিএক্স টা পাল্টে পাল্টেই যাবে, এখানে না পাল্টালে তো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করতে পারবো না। আমরা ডিএক্স টা তো চেঞ্জ করতেই হবে। ডিএক্স আমরা আমরা নরমালি ডিফারেন্সিয়েশন করি একটা এক্স ভ্যালুতে করছি, আমরা এখানে চেঞ্জ করছে কেন? আমরা বিভিন্ন আলাদা আলাদা এক্স ভ্যালুতে তো ডিফারেন্সিয়েশন করবো।
ঠিক আছে, আমরা নর্মালি যখন ডিফারেন্সিয়েশন করি একটা পার্টিকুলার এক্স ভ্যালুতে করছি, এখানে তো ডিফারেন্সিয়েশনটা আমরা পার্টিকুলার এক্স ভ্যালুতে চেঞ্জ করছে, মানে কি প্রত্যেকটা এক্স এর জন্য আলাদাভাবে চেঞ্জ করছে। আচ্ছা ঠিক আছে। মানে এক্সটা একটা সেম এক্স একটাই থাকবে, 2 ইন্টু C11 কিউব মাইনাস 20 ইন্টু C11 প্লাস আছে। ডিএক্সটা অবভিয়াসলি আমাদের কাছে A11 মাল্টিপ্লাইড বাই $D $5, ঠিক আছে। এই যে দেখুন ডিএক্স আর ডেল্টার মধ্যে কিন্তু ডিফারেন্স রাখতে হবে। আচ্ছা, ডিওয়াই তো আমাদের অবভিয়াসলি ডিফারেন্সটা হবে। ডিওয়াইটা কোনটা হবে, আমাদের ফাংশন যেটা ধরেছি এই ফাংশনের ডিফারেন্সটা ডিওয়াই হবে, মানে D11 মাইনাস D11। যদি আমরা এটা ধরি D11 মাইনাস D11, অবভিয়াসলি ব্র্যাকেটটাকে দিই, এটাকে পড়ে গেছে, D11 মাইনাস B11। তো D11 মাইনাস B11 করলে তো আমাদের ডিওয়াই আসবে, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স তো এখন আমাদের কাছে খুব অবভিয়াস হয়ে যাচ্ছে যে F11 বাই E11। এবার ভালো করে দেখো যে আমরা মাঝখানে একটা ডিভাইডেড বাই 0 হয়ে গেছে, সেটা হতে পারে এইখানে একটা 0 এসে গেছে বলে একটা ডিভাইডেড বাই 0 এসে গেছে এইখানে 30, হ্যাঁ এইখানে একটা 0, এই 0টার জন্য এটা অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই 0 হয়ে গেছে। এবারে সেটা ঠিক হলো কিনা দেখতে হবে। এক্সাক্টটা যদি আমরা দেখি, মেলানোর চেষ্টা করি, এক্সাক্টটা আগে দেখি। এক্সাক্ট মানে হচ্ছে যদি -5 এ ধরি, তার মানে ভালো করে 2 ইন্টু A11 কিউব 2 ইন্টু A11 কিউব, ঠিক আছে। তো এক্সাক্ট আমরা জাস্ট এক্স এর ভ্যালুটা, না সরি আমার ভুল হচ্ছে, এক্সাক্ট আমরা ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বসাবো। ডিফারেন্সিয়েশন মানে প্রথম টার্মটা হচ্ছে 6x স্কয়ার, 6 ইন্টু A11 স্কয়ার, 6 ইন্টু A11 স্কয়ার। নেক্সট টার্ম হবে -40x, -40 ইন্টু A11, আর নেক্সট টার্ম হবে +11, এই থাকবে 361, ঠিক আছে। হ্যালো স্যার, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে ডিএক্স টা তো একই থাকার কথা, মানে এই আমরা যে ফর্মুলা লিখি, হ্যাঁ কিন্তু ডেলএক্স তো চেঞ্জ হবে না, মানে আমরা যখন করি এইচ যেটা ডিফারেন্সিয়েশনে এইচটা তো সেম থাকার কথা সব জিনিসের জন্য। একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন করছি এখানে, তুমি না যে পয়েন্টটাই করি না কেন এইচটা তো সেম থাকবে, মানে এক্স প্লাস আমরা কি করি ওপরে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, সেই এইচটা তো সেম থাকবে না। হ্যাঁ কিন্তু এইচটা না, ভালো করে বোঝো, আমরা সবসময় যে এক্স এর থেকে যে ডেল এক্সটা করি সেটা সবসময় তো এক্স ডিপেন্ডেন্ট হতে হবে না। সেটা কেন এক্স ডিপেন্ডেন্ট হবে? এক্স প্লাস এইচ মাইনাস এক্স এক্স ডিপেন্ডেন্ট হবে না, এক্স ডিপেন্ডেন্ট না হলে তুমি করতে পারবে না। না এক্সটা কিন্তু হওয়ার কথা নয়, fx plus h minus fx by h, h কিন্তু tends to 0 which is not x dependent। ঠিক আছে, কিন্তু নিউমেরিক্যালি শোনো, এখানে তুমি যখন নিউমেরিক্যালি করছো তুমি যদি এটা চেঞ্জ, না এটা কিন্তু dx, এটা ডেল্টা x দিয়ে সবাইকে ভাগ করতে হবে কিন্তু। কোনটা? এই সমস্ত মানে ডেল্টা এক্স দিয়ে তো ভাগ করা হচ্ছে, কিন্তু সবগুলোতে তো ইকুয়াল ডেল্টা এক্স দিয়ে ভাগ করা যাবে না। ডেল্টা এক্স টা কিন্তু সেম, ডিফারেন্সটা কিন্তু সেম থাকবে। আপনি একটু ভেবে দেখুন। না ডিফারেন্সটা সেম, অঙ্কন অবশ্যই ডিফারেন্স সেম থাকবে, কারণ fx plus h minus fx by h, h টা কিন্তু আমি ডেলএক্সটা চেঞ্জ করতেই পারি, এক্স ডিপেন্ডেন্ট করে চেঞ্জ করতেই পারি, তাতে আমার কোনো থিওরিটিক্যাল ভুল কিছু হবে না। না ভুল হবে না,
কিন্তু হবে না, কিন্তু করবো ইউজুয়াল কেন? প্র্যাকটিসটা হচ্ছে যে আমার তো আলাদা আলাদা মানে প্রিসিশনটা আলাদা হয়ে যাবে। আমি যদি একই লেভেলের প্রিসিশনটা আলাদা হলো, সেই প্রিসিশনটা কিন্তু একটা অর্ডারের মধ্যেই আছে, প্রিসিশনটা আলাদা আমি হতে করবো কেন? আমি কেন ডেল্টা এক্স অর্ডারের মধ্যেই থাকবে, তাতে তো আমার রেজাল্ট, ফাইনাল রেজাল্টে কোনো তফাৎ হবে না, অবভিয়াসলি ফাইনাল রেজাল্টে কোনো তফাৎ হবে না। হ্যাঁ, কিন্তু আমি ডেল্টা এক্সটা চেঞ্জ করবো কেন? আমার তো এক্সটা তুমি- সেমই থাকার কথা। তুমি সেম রেখে করতে পারো, কিন্তু ডেল্টা এক্স যদি আমি এই অনুভাবে চেঞ্জ করি তাহলেও কিন্তু আমার থিওরিটিক্যালি কোনো রং ব্যাপারই না। না তা নয়, কিন্তু আমি থিওরিটিক্যালি রং হলে আমার রেজাল্টই রং আসছে। আমার এক্সট্রা পরিশ্রম করবো কেন, এটাই প্রশ্ন। মানে এই থিওরিটিক্যালি হ্যাঁ, বোথ আর ওকে, কেন? দ্য থিওরিটিক্যাল ডিমান্ড না, ইজ আমি যদি সিম্পল প্রত্যেকটা দ্যাট পয়েন্টে সেম অ্যাকিউরেসি চাই, তাহলে এইচটা সেম রাখাই উচিত। না, এবার তুমি ডেল্টাটা কি ধরবে? ডেল্টাটা তাহলে তোমার নিজের ইচ্ছা ডেল্টাটা মতো 10 টু দি পাওয়ার -8 ধরবো, ভালো, আমি ভালো। যেটা বলেছেন। আর 10 টু দি হ্যাঁ, পাওয়ার -8, বুঝতে পেরেছি। কিন্তু এবার এক্সট্রা যদি কখনো আমার -10,000 হয়, তাহলেও কি তখন সেই হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এইচ 10 টু 0। অ্যাকুরেসিটা কিন্তু সেখানে অনেক কমে যাবে। না, ভালো করে এইচটা যত ছোট তত হচ্ছে সেটা হ্যাঁ, অ্যাকিউরেট রেজাল্ট দেবে, তাই accurate না? মানে হ্যাঁ, কাজে এখানে এইচটা আমি যতটা সম্ভব ছোট করবো। হ্যাঁ, কিন্তু সেখানে আচ্ছা। আর ডিফারেন্সিয়েশনের পরের যে শীটটা, সেটা আমার মনে হয় করে দেখানোর দরকার আছে। কি, এটা তো আমরা প্র্যাকটিক্যালে করব, যে পিএইচ মেট্রিক টাইট্রেশন বা এগুলো সন্ন্যাসী করবে নাকি? হ্যাঁ 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 স্যার হ্যাঁ, বলছিলাম যে ওই যেখানে আগের শিটটাতে যেখানে ওই ডিভিজিবল বাই 0 হয়ে গেল, সেখানে তো এমনি এক্সটাকে 0 বসালে তো এক্সাক্ট ভ্যালুটা আসছে 11। তাহলে এইটাকে কিভাবে হ্যান্ডেল করবো স্যার? এখানে একটা কিছু অন্য ভুল হয়েছে, আমার টানতে কোথাও একটা ভুল হয়েছে, দেখতে হবে। এটা এক্সটা 0 আসার কথা নয়, এক্স এর সাথে মিলছে না। তাহলে এটাকে আমরা জিরো হওয়া উচিত, এক্সাক্ট ভ্যালুটাও 0 হওয়া উচিত। কারণ ওখানে কিন্তু ওয়াই এর ভ্যালু 0 হয়েছে, এক্স এর যখন ও কাট করছে তখন ওয়াই এর ভ্যালুটা 0 হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এমনিতে তো আমার ফর্মুলাতে বসালে তো 11ই আসবে। 11ই আসবে, ফর্মুলাতে বসালে 11ই আসবে, ফার্স্ট ডেরিভেটিভ 11ই আসবে, কিন্তু এখানে 11 আসবে। তুমি অন্য কোনো একটা এক্স এর ভ্যালু বসিয়ে দেখো না, ফর্মুলাতে ফেলে অন্য একটা বক্সে। অন্য এক্স এর ভ্যালু মানে তুমি এক্সটাকে -5 ধরে তুমি এক্সাক্টটা, ও সবগুলোই তো বেরিয়েছে, সরি বাকিগুলো সবকটাই সবগুলোই তো হয়েছে। কিন্তু হ্যাঁ, আর আরেকটা স্যার বলছিলাম যে যেটা শুভশ্রীদিও বলছিল যে এই যে আমরা মানে আপনি যেটা বলছিলেন যে এই এইচটাকে আমি ডিপেন্ডেন্ট করতে পারি এক্স এর উপরে, কিন্তু আমরা যখন স্টুডেন্টদেরকে যখন আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যখন আমরা ডেরিভেশন করাচ্ছি, সেন্ট্রাল ডিফারেন্স বলুন বা মানে ফাইনাইট ডিফারেন্স মেথডে, সেখানে তো আমরা পুরোটাই এইচ মানে আমরা তো টেলর এক্সপেনশন থেকে করছি। তাহলে সেখানে আমরা যেহেতু বলছি সেখানে করা যাবে না, সেখানে করা যাবে না, থিওরিটিক্যালি করা যাবে না। হ্যাঁ, তাহলে সেইটা আবার হঠাৎ করে যদি আমরা এক্সেলে এইভাবে করি, মানে হাউ উই রিলেট দিস, সেটা যদি একটু বলে দেন স্যার। না, ওই থিওরির সাথে রিলেট করা যাবে না, ওই থিওরির সাথে রিলেট করা যাবে না, কিন্তু আমার মনে হয়েছিল এটাকে ডিপেন্ডেন্ট বললে ভালো হয়। স্টুডেন্টদেরকে শেখাই নিউমেরিক্যাল এখানে যে জিরোর প্রবলেমটা হচ্ছে, ওটা কিন্তু আমরা যেভাবে ডিএক্স কে ডিফাইন করছি তার জন্যই হচ্ছে। ওটা যদি শুভশ্রী যেটা বলছে যে আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে দেখো ডিএক্স 0 হবে না, ঠিক আছে? ফলে এটা একটা এক্সট্রা প্রবলেম হচ্ছে এই অ্যাপ্রোচে। ডিএক্সটা যেভাবে করছো তাতে ভ্যালু ধরে নাও, এক্স ইকুয়াল টু 0-তে ওটা 0ই আসবে, এসেছে ন্যাচারালি তোমার ডিওয়াই বাই ডিএক্স আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি এক্স প্লাস এইচ, এই এইচ মানে ডিএক্স যদি বলি আমি, সেই এইচটার একটা আরবিটারি স্মল ভ্যালু আগেই প্রিডিফাইন করে দাও থ্রু আউট, রাইট? যেটা শুভশ্রী বলছে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। সেটা হয়তো হতে পারে। হ্যাঁ, সেটা আমরা পরে ইয়ে করবো। তবে আমাদের ওল্ড এক্সপিরিয়েন্স বলছে যে এই অ্যাপ্রোচটা মেবি থিওরিটিক্যালি দেখতে হবে হয়তো, যে এক্স ডিপেন্ডেন্ট হওয়া উচিত কিনা। থিওরিটিক্যালি অ্যাপ্রোচ ঠিক আছে, থিওরিটিক্যালি আমি দেখেছি অ্যাপ্রোচ ঠিক আছে, এর মধ্যে কোনো ইয়ে নেই, থিওরির সাথে কোনো গোলমাল নেই, সেটা আমি দেখেছি। প্র্যাকটিক্যালি এইচ কনস্ট্যান্ট রেখে দিয়ে করাটাই বেটার। আমরা ফোরটানও তাই করেছি, ফোরটান যখন করেছি। ঠিক আছে, ইউ গো অ্যাহেড প্লিজ। আচ্ছা, এটা যদি সেন্ট্রাল ডিফারেন্স করি তাহলে করা যায় তো? হ্যাঁ, করা যাবে। বলছি মানে এটা যদি সেন্ট্রাল ডিফারেন্স তো করতে পারি। হ্যাঁ, করা যাবে না কেন? যে কোনো ডিফারেন্সই করা যাবে, করা যাবে না, অবভিয়াসলি করা যাবে। ইনফ্যাক্ট সেটাই মোর অ্যাডভাইসেবল টু গো ফর সেন্ট্রাল ডিফারেন্স বেটার হয়, তার এরারের রেঞ্জটা অনেক ইয়ে হয়। সেন্ট্রাল ডিফারেন্স মোর অ্যাডভাইসেবল, অবভিয়াসলি। এরকম ডেটা দিয়েছি পরীক্ষায়, এতগুলো ডেটা আমরা দেওয়া যাবে না, আমরা সিপি ক্যালকুলেট করতেই পারি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করে।
ঠিক আছে, সেটা আমরা যে ধরনের যে কোনো ফর্মুলা দিয়েই করতে পারি, সেটা ফরওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স, যে কোনো ফর্মুলা দিয়েই ফার্স্ট ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রির প্রবলেমে আমরা চলে যেতে পারি, আমরা ওই ধরনের না করে আমরা পরীক্ষায় এতগুলো টেম্পারেচার বা এতগুলো ডেটা তো আমরা দিতে পারবো না, ম্যাক্সিমাম 5টা। ঠিক আছে, 5টা টেম্পারেচারে এনথালপি থেকে আমরা সিপিটা ক্যালকুলেট করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, এই টাইপের প্রবলেম আমরা কিছু কিছু পরীক্ষায় দিতে পারি, কারণ এরকম প্রবলেম আমরা অনেক জেনারেট করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কাছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমি ট্র্যাপিজয়েডাল রুল বা সিমসন রুল নিয়ে আর কিছু বলছি না, কারণ এগুলো সমস্তই আমাদের জানা। ট্র্যাপিজয়েডাল বা সিমসন রুল এই দুটোই আমাদের কাছে জানা। আমরা স্ট্রেট ওয়েতে ট্র্যাপিজয়েডাল বা সিমসনের অন্য শিটে চলে যাই আমরা। হ্যাঁ, আমি একদম টোটালি সিমসন রুল আমাদের জানা আছে, আমরা এর আগেই শাহিদও বলেছিল, সবাই পড়েছি, ফলে সিমসন রুলের ফর্মুলা বা সিমসন রুলের কনসেপ্ট আমাদের জানা আছে। তো পরীক্ষা হয়তো এত বড় প্রবলেম দেওয়া যাবে না, আমরা ছোটখাটো এমনি ইন্টিগ্রেশনের প্রবলেম করতেই পারি। যাই হোক, আমাদের অ্যাভারেজ স্পিড অফ গ্যাস মলিকুলের প্রবলেমে যদি চলে আসি আমরা, এইখানে যেটা বলছিলাম, আমরা লার্জ ডেটা সেট নিয়ে যদি কাজ করা শুরু করতে পারি। ঠিক আছে, লার্জ ডেটা সেট। তো আমি কতগুলো ভ্যালু জাস্ট ক্যালকুলেট করে রেখেছি। একটা অক্সিজেন ধরে নিয়ে, টেম্পারেচার ধরে নিয়ে, m/2/RT 4 এর ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিয়েছি। এই যে অ্যাভারেজটা আমরা ক্যালকুলেট করবো, এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন এই রেজাল্টের ওপর। এবার এখানে আমরা কি করে ক্যালকুলেট করা শুরু করব? প্রথমে আমাদের টার্ম গুলো দেবো। আমরা সাপোজ যেটা বলছিলাম যে 4000 টার্ম দেব। ঠিক আছে, তাহলে আমরা ধরো 0টা লিখলাম, লিখে কন্ট্রোল স্পেস বার দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম। এরপর সেন্ট্রালে নিয়ে আসতে পারি, রং টং দিতে পারি, লাল, নীল, গেরুয়া, সবুজ, যা হয় কিছু রং টং আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের পরের সমস্ত ডেটাগুলো কিন্তু আমাদের এই ঠিক মাঝখানে বসে যাবে। এগুলো জাস্ট ফরম্যাটিং। এবার আমরা এগুলোকে 4000 অব্দি যাবো। 4000 অব্দি যেতে গেলে আমাদের এই ফিলে চলে আসবো, ফিলে এসে সিরিজে চলে যাব। সিরিজে গিয়ে, এটা দেখা যাচ্ছে না, খুব ছোট, এটা কিন্তু এই ফিলে গিয়ে সিরিজে এসে কলাম, আমাদের স্টেপ ভ্যালু যদি 1 হয়, 1 থেকে সাপোজ 4000, 1 2 3 4 করে সবার 4000 অব্দি যাওয়ার আমাদের দেওয়ার দরকার নেই। অবভিয়াসলি 4006 এ গিয়ে শেষ হবে, কারণ 1টা 7 থেকে স্টার্ট হয়েছে। সিমিলারলি সিটাও যদি আমরা একটু ডেসিমাল গুলোকে যদি বাড়িয়ে নিই, সি এর ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রেও সে একই ব্যাপার। কলমে আমরা কি দিলাম 0 থেকে 4000, ওটা কি? এটা হচ্ছে নাম্বার অফ টার্মস। অ্যাকচুয়ালি সিমসনস রুল করতে গেলে আমাদের সবসময় তো অড নাম্বারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা 1 থেকে 4000 করে দিয়েছি, আর একটা 0 বসিয়ে দিয়েছি, তার মানে আমাদের পুরোটাই টার্মিনেশন। ঠিক আছে, নাম্বার অফ টার্মস। আচ্ছা, এবার স্পিডটা 0 থেকে শুরু করি, 0 থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, 0 থেকে সেই একইভাবে স্পিডকেও আমরা কিন্তু এই কন্ট্রোল স্পেস বার দিয়ে সেন্ট্রাল নিয়ে নিতে পারি, রংচং করার কোনো প্রয়োজন নেই। এখানে সে একইভাবে ফিল সিরিজে এসে কলামে এসে, এখানে সাপোজ আমরা স্টেপ ভ্যালুটাকে 2 করে দিলাম, একটু বাড়িয়ে 2 করে দিলাম। তাহলে যদি 4000 অব্দি থাকে, 2 করে দিই, তাহলে 8000 এ চলে যাবে। তাহলে স্পিডটা হয়ে গেল আমাদের। আচ্ছা, সিটা এবার অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে গেলে তো আমাদের এই 4π কনস্ট্যান্ট টার্মটা ছাড়া আমাদের ইন্টিগ্রেশন সি কিউব আর এক্সপোনেনশিয়াল টার্মটা থাকবে। তাহলে এই জায়গায় আমরা এক্সপোনেনশিয়াল টার্মটাকে যদি নিয়ে নিই, এক্সপোনেনশিয়াল টার্মটা আমাদের কাছে এক্সপোনেনশিয়াল e⁻mc² / 2kt, mc² বাই m/2RT টা আমাদের আছে G8 এ। তার মানে আমাদের $G$8 মাল্টিপ্লাইড বাই A6,
হলো, মাইনাস দিতে ভুলে গেলাম, মাইনাস দিতে ভুলে গেছি। A6 না B6? B6 B6 হবে না? আচ্ছা, ফর্মুলাটা আবার নতুন করে লিখছি, দাঁড়াও। 2EXP ব্র্যাকেট মাইনাস ডলার কত G $8 multiplied by B6 square 1. কি হলো, ফর্মুলাটি চলে গেল। এটা 1 গেল। এবার ফর্মুলাটাকে আমরা নিচে পাঠাবো, ঠিক আছে? সেটার জন্য আমরা এই ফর্মুলাটাকে 4000টা না টেনে আমরা গোটুতে চলে যাব। গোটুতে গিয়ে আমরা প্রথমে $C$6 to $4006 সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা ফিল ডাউন, ফর্মুলাগুলো এসে গেছে সব, আর 4000 অব্দি যাওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার এটা আরেকবার একটু দেখাবেন, এই আরেকবার ফর্মুলা, দেখাবো? এই ফর্মুলা ফিলিং এর ব্যাপারটা। ফর্মুলা ফিলিং তো এই যে হ্যাঁ। তাহলে আমি ব্যাক করে যাই। এই এটা গেলে প্রথমটা দিয়ে দিলাম যা ফর্মুলা এলো। এরপর ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে গো টুতে কতটা যাবে আমার তো C6 এ আছে, তার মানে প্রথমে হচ্ছে $C$6, সেখান থেকে কত দূর যাব আমাদের, যেহেতু 7 তে বললাম 4006 হয়ে যাবে কারণ 4000 দিয়েছি, তার মানে $4006, ঠিক আছে? দিলে এটা 4006 অব্দি সিলেক্ট হয়ে গেল। এইবার ফিলে গিয়ে নিচের দিকে যাচ্ছে, রাইটে যাচ্ছে না, সুতরাং ফিলে গিয়ে ডাউন। ফিলে গিয়ে ডাউন, তাহলে এটা এসে যাবে একদম 4000 অব্দি নামা গেলেও দেখবো বেশিরভাগ পরের দিকগুলো জিরোর কাছাকাছি হয়ে যাবে, মানে ভীষণ ক্লোজ টু জিরো হয়ে যাবে, ঠিক আছে? আর বলতে হবে এটা? না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে তো? আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপ্লেয়ার। আমরা জানি যে প্রথম মাল্টিপ্লেয়ারে প্রথমটাকে আমাদের 1 দিতে হবে। আচ্ছা, প্রথমটাকে 1 দিয়ে আমরা চলে যাব $C$4006, শেষটায় যাব, সরি প্রথমটাতে আমরা 1 দেব, 1 দিয়ে চলে যাব, এটা ডিতে আছে, মাল্টিপ্লায়ারটা কি একটু বলবে অঙ্কন? হ্যাঁ, মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার হচ্ছে সিমসনস রুলে আমরা যেটা দাঁড়াও আমি সিমসনস রুলটা খুলি। এই যে প্রথম টার্মটা, তারপর এটা 4 দিয়ে গুণ, তারপরটা 2 দিয়ে মাল্টিপ্লাই, তারপরটা 4 দিয়ে, তারপরটা 2 দিয়ে করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? সেই যে সিমসনস রুলের মাল্টিপ্লাই, প্রথমটা আর লাস্টেরটা, ঠিক আছে? এই মাল্টিপ্লায়ারটা কোনটা? মাল্টিপ্লায়ারটা হচ্ছে কোনটা, মানে এই যে এই মাল্টিপ্লায়ারটা হচ্ছে এই যে টার্মগুলো, এগুলো হচ্ছে টার্ম। কোন টার্মটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবে, এখানে তো সিমসনস রুলের এইটা তো সেটাই, যে কোন টার্মটাকে, সেকেন্ড টার্মটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, থার্ড টার্মটাকে 2 দিয়ে, আবার ফোর্থ টার্মটাকে 4, এই যে আমরা মাল্টিপ্লাই গুলো করবো, তাহলে সেখানে মাল্টিপ্লায়ারটা দেবো। তো ফার্স্টটা 1 হবে, আর শেষে যেটা থাকবে সেটাও 1 হবে, ঠিক আছে? আমরা তাহলে লাস্টেরটা যদি চলে যাই, আমরা $D $4006,
ঠিক আছে, $D $4006 চলে গেলে এখানেও আমরা একটা 1 বসিয়ে দেবো, দুটো হয়ে গেল। ঠিক আছে, এই যে দুটো হয়ে যাবে, এবার আমরা অন্যগুলো বসাবো। অন্যগুলো আমরা কিন্তু 1 2 1 2 করে এত তো বসানো যাবে না, আমরা ফর্মুলা ইয়েতে চলে আসবো। ইফ মড কততে আছে, A7 2 ইকুয়াল টু 0, 2, 4, কি হলো, ও সরি, আচ্ছা আমার ইয়ে হয়নি, আচ্ছা ঠিক আছে, 4। এইবার আমি করিলাম তো। আচ্ছা দেখো, আমি আগে একটু এটা একটু বুঝিয়ে নিই। এটা নিশ্চয়ই ইয়ে করার সময়, আমাদের ফোরটার্ন করার সময় খেয়াল আছে, মড A7, 2 মানে রিমাইন্ডারটা দিচ্ছে। ঠিক আছে, ইফ মড A7, 2 এটা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে রিটার্ন করবে 2, আদারওয়াইজ রিটার্ন করবে 4। অর্থাৎ A7টা হচ্ছে 1 কে 2 দিয়ে ডিভাইড করলে অবভিয়াসলি 0 নয়, তার মানে তাই জন্য সে রিটার্ন করে দিয়েছে 4। 2 রিটার্ন করেনি, রিটার্ন করে দিয়েছে কিন্তু 4। ঠিক আছে, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই আগে একইভাবে আমাদের এটাকে সিলেক্ট করে নিতে হবে, গো টু করে, বাবা হ্যাঁ, গো টু করে সিলেক্ট করে নিতেই পারি আমরা। গো টু করে আমরা সিলেক্ট করে নেব হচ্ছে, কোথা থেকে স্টার্ট করছি, $D $7 is to $D $4005। ঠিক আছে, করে এবার আমরা ফর্মুলাটাকে ডাউন, দেখুন 2 4 2 4 2 4 হয়ে গেছে সব। সেইভাবে চলে যাবে। লাস্টেরটাতে তো আমরা 1 প্লেস করে দিয়েছি। ঠিক আছে, তার মানে আমরা মাল্টিপ্লাই, যদি লার্জ নাম্বার হয়ে যায় মাল্টিপ্লাই গুলোকে আমরা এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করে, এই ফর্মুলাটা কাটার অসুবিধা নেই তো। আমরা এই মডটা কিন্তু পড়েছিলাম, খেয়াল আছে, এই মড ফর্মুলাটা আমরা পড়েছিলাম, যে মডটা কিন্তু সিরিজ ক্যালকুলেশনের সময়, সিরিজের সময়। হ্যাঁ, মডটা কিন্তু রিটার্ন করবে হচ্ছে রিমাইন্ডারটা A7/2। A7/2 যদি 0 হয় তাহলে ট্রু, যদি হয় তাহলে ট্রু দেবে। আর মানে এটা আবার ইফের এসে গেল, মড অপারেটর আবার ইফের এসে গেল। প্রথমটা যদি ট্রু হয়, 0 হয় তাহলে ট্রু হলে ট্রু পরেরটা দেবে, আর ফলস হলে তারপরেরটা দেবে। ফলে আমাদের এই 4000 খানা এইভাবে না করে আমরা এইটা দিয়ে আমরা এটাকে ইজিলি করে দিতে, সমস্তগুলোকে ফিল আপ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার সবগুলো ফিল আপ করার পরে যেটা হচ্ছে, আমি এটাকে বুঝছি, ওটা আমি লিখে গেছিলাম বলে। এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজটা হচ্ছে ইন্টিগ্রাল, এই যে ইন্টিগ্রাল পার্টটার রেজাল্টটা নেব। সেই ইন্টিগ্রাল পার্টটার রেজাল্টের মধ্যে আমাদের কি কি থাকবে, সেই রেজাল্টের মধ্যে আমাদের থাকবে হচ্ছে c³ ইন্টু এক্সপোনেনশিয়াল পার্ট মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লায়ার, এই 4006 অব্দি আমরা সাম করবো, তাই তো, অ্যাভারেজ স্পিড বার করছি। তার মানে আমাদের এখানে c³ থাকবে। ঠিক আছে, তার মানে আমরা যদি ফর্মুলাতে চলে আসি, আমরা যদি ডাইরেক্ট ফর্মুলাটায় চলে আসি, আমরা এইটায় যাব। তার আগে আমরা যেটা হচ্ছে যে এই টোটাল ইন্টিগ্রেশনের টোটাল সামেশনটা করতে পারবো, কিন্তু তার আগে আমাদের যে ইন্টিগ্রেশনের যে h/3, সেই h/3টাকে আমরা বসিয়ে দিতে পারি। আমরা h/3টাকে বসিয়ে দিতে পারবো। এইচটাকে আমরা এখানে কোথাও ধরে নিইনি, আমরা এইচটাকে কোথাও ধরে নিইনি, এটা আমাদের আচ্ছা তার আগে আমি এটা এই মাল্টিপ্লায়ারটাকে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, এই মাল্টিপ্লায়ারটাকে আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এই যে এই পোর্শনটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এইটা একটা অ্যারে এসে গেছে, আমরা এই অ্যারেটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, অ্যারেটাকে মাল্টিপ্লাই করব। অ্যারেটাকে মাল্টিপ্লাই করা মানে অ্যারে মানে c³ মানে এই জন্য আমরা এখানে কিন্তু এক্সেল এর অপারেটরটা দেবো সাম প্রোডাক্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে এটা সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট।
সাম প্রোডাক্ট যেহেতু সি কিউ, সিটা আছে $B$6 থেকে $B$4006 অব্দি, সিটা 3 বার আছে, 3 বার। আমার জানা নেই যে এরকম রেঞ্জকে এক ধরে কিউব করা যায় কিনা, আমার মনে হয় না করা যায় এক্সেলে এরকম রেঞ্জকে 3 বার, তাই জন্য সি কে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে সি কিউব হলো। নেক্সট $C6 তার মানে এক্সপোনেনশিয়াল টার্মটা মাল্টিপ্লাইড হলো, নেক্সট ওয়ান মাল্টিপ্লায়ারটা মাল্টিপ্লাইড হলো, তার মানে এই সাম প্রোডাক্টটা পুরো এই অ্যারেটাকে মাল্টিপ্লাই করে দিল। এটাই সুবিধা হচ্ছে, এটা যদি আমরা C² করি বা C⁴ করি মিন স্কোয়ার স্পিডের সময়, আমরা 4 বার সি কে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে, 4 বার সি কে মাল্টিপ্লাই করবো আমরা একইভাবে। তার মানে এই টোটালটাকে আমরা একটা অ্যারে মাল্টিপ্লিকেশন হিসেবে নেব। আর সিম্পসনস ল প্রথমে তো যেটা থাকে H/3 যেটা থাকে, এই $B$7 মাইনাস $B$6/3 H/3 থাকে, সেই সামটা করলে আমাদের এই সামটা কি হলো। ও আচ্ছা, আমি ফর্মুলাটা মুছে দিয়েছিলাম বলে এটা রেজাল্টটা দেখালো না, ফর্মুলাটাকে আমাকে আরেকবার লিখতে হবে। ফর্মুলাটা লেখাটা হচ্ছে আমাদের কাছে, তার মানে হচ্ছে ফার্স্টে আমাদের রেঞ্জটাকে আমরা নিয়ে নেব $B$7 মাইনাস $B$6/3 মাল্টিপ্লাইড বাই সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট, এবার সাম প্রোডাক্টের রেঞ্জ গুলো দিয়ে যেতে হবে আমাদের। $B$6 is to $B$4006, 3 বার দিতে হবে। $B$6 is to $B$4006, comma $B$6 is to $B$4006, কমা এবার সি তে চলে যাব আমরা, $C$6 is to $C$4006, দেন ডি তে চলে যাব, $B$6 is to $D$4006 ব্র্যাকেট ক্লোজ। এই রেজাল্টটা পেয়ে গেছি। এইটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, √8RT/πm, ঠিক আছে। আর আমরা সিম্পসনের ইন্টিগ্রেশন এইটা পেয়েছি, তাহলে এর বাইরে পড়ে আছে শুধু এইটা। আর দেখুন এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, একটা আছে G12 এ আর একটা আছে G14 এ, আমরা যদি মাল্টিপ্লাই করে দিই যে $G$12 না দিলেও চলে, মাল্টিপ্লাইড বাই $G$14, 445 দেখা যাচ্ছে, 445.626, এটাকে একটু সরিয়ে দিলে রেজাল্টটা মিলে যাবে এক্স্যাক্টলি। তার মানে এরকম লার্জ নাম্বার থাকলে আমরা এইভাবে সিম্পসনস রুলটাকে অ্যাপ্লাই করতে পারবো। মাইনাস সাইন আসছে কেন? কোথায়? ওইখানে, এখানে একটা মাইনাস, এই দুটো প্রোডাক্ট করেছি তো আমি কোথাও ভুল করে কোথাও একটা মাইনাস দিয়ে দিয়েছি, দেখো ও সামনে একটা মাইনাস পড়ে গেছে তোমার ভুল করে, ও এটা আবার চলে গেছে, সামনে একটা ভুল করে মাইনাস পড়ে গেছে আমার। ইকুয়াল টু $G$12 মাল্টিপ্লাইড বাই $G$14, মাইনাস সাইনটা পড়ে গেছিল বলে মাইনাসটা এসেছে। অঙ্কন, তুমি ইন্টিগ্রালের জায়গায় ফর্মুলাটাতে একবার ক্লিক করো তো, একটু ফর্মুলাটা ইন্টিগ্রালের জায়গায় ঘরটায় গিয়ে ফর্মুলা একবার ক্লিক করো, ফর্মুলাটা আসবে, এটাই ইন্টিগ্রালের ভ্যালু যেটা বের করেছি। ও ইন্টিগ্রালের ভ্যালুটা, হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াও, এটার একটা ব্যবস্থা করি, ছবি তুলে রাখলাম, বলো চলো। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা না করলে এত বড় অ্যারে কি করে মাল্টিপ্লাই করবো বলা খুব মুশকিল। অন্যভাবেও করে দিতে পারি, ছোট ছোট পরীক্ষায় আমরা এগুলো দিতে পারি, এটা দেখা যায় আমি আর করার দরকার হবে না, কারণ এগুলো আমরা পরীক্ষায় দিতে পারি, যেটা আমরা থিওরিটিক্যাল পরীক্ষা আমরা মানে ইভেন এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে যে আমাদের CC5 এ যেখানে নিউমেরিক্যাল অ্যানালিসিস আছে সেখানেও এই অঙ্কটা দেওয়া যেতে পারে, আমাদের এক্সেলে যেখানে আমরা করব সেখানেও প্রবলেমটা দেওয়া যেতে পারে,
কারণ আমাদের এখানে টোটাল নাম্বার অফ টার্মস খুব কমই হবে, অড টার্মস দেখে করতে হবে। খুব বেশি হলে আমার মনে হচ্ছে এখানে 6টা-7টা টার্ম হবে হয়তো জিরো থেকে স্টার্ট করলে, ফলে 7টা মাল্টিপ্লাই করে প্রবলেমটা কিন্তু মানে বাই হ্যান্ড এক্সেল প্রসিডিওর, আমার ধারণা স্টুডেন্টের একটা 5 নাম্বারের কোশ্চেনে হয়তো এইরকম কোশ্চেনের উত্তর করতে পারবে। ঠিক আছে, আমরা ওইটা তো আমরা শেখার জন্য শিখছি, কিন্তু এখানে হয়তো সেইটা এই অ্যান্সারটা করতে পারবে, যে এরকম ছোট ছোট প্রবলেম যদি আমরা দিই বা আরো ছোট প্রবলেম আমরা দিতে পারি যদি দিই। তো এইরকম জিনিস কিন্তু আমরা কিন্তু এখানে শুধুমাত্র এইটা নয়, আমরা আরো অনেক শিট আমি রেখেছিলাম যে এগুলো করলেই হয়। এটা ম্যাকোয়ারি সাইমনের বই থেকে প্রবলেমটা নেওয়া, মোলার হিট ক্যাপাসিটিটা ক্যালকুলেট করা, মোনোঅ্যাটমিক ক্রিস্টাল, সে একইভাবে ফর্মুলাটা জানা থাকলে আর এই প্রসিডিওর অ্যাপ্লাই করলে আমরা হাইড্রোজেন অ্যাটমের 1s 2s সমস্ত কিছু নরমালাইজেশন আমরা খুব সহজেই এগুলো দিয়ে করে ফেলতে পারবো। এটা ছোট আরেকটা প্রবলেম করো না, 4006 না, ছোট একটা করে দেখাও না। ছোটটা হ্যাঁ, তুমি এর আগে যেটা এলে এইটা? এটা করো না একটু। হ্যাঁ, এইটা তো বেশি কিছু অসুবিধা নেই, জিরো। এখানে ওই দিকে যাওয়ার কোনো দরকার নেই। 0.24 তো 0.24 মানে এখানে যেহেতু অল্প কটা হবে 0.24, ওহো এটা 0.24 হয়ে গেল। হ্যাঁ, এটা 7টা হলো, ফলে এটা এসে গেল, ইভেন এসে গেল। এবার আমরা এফএক্সটা করে ফেলবো। এফএক্সটা x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে এক্স মানে এখানে হচ্ছে a9 মাল্টিপ্লাইড বাই ই exp a9, ঠিক আছে। এখানে ফিল ডাউন টাউন দিলে হবে, কিন্তু এর অল্প কটা তো টেনে দিলেই এসে যাবে। ঠিক আছে, এখানে মাল্টিপ্লাই কত করার দরকার হবে না, 1 4 2 4 2 4 1, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা করতেই পারবো। আর তারপরে আমরা সাম প্রোডাক্টটা এখানে করে নিতে পারবো, করলে সুবিধাই হবে। সামেশনটা বা আমরা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করেও করতে পারি, অথবা এক্স, এটা তো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সই আছে, সুতরাং এক্স ইন্টু ই টু দি পাওয়ার, না তুমি সাম প্রোডাক্টই করো না, তাহলে ওইটার সঙ্গে আমরা কম্প্যাটেবল করতে পারবো। সাম প্রোডাক্টে করবো, এখানে তো হ্যাঁ। শুধু এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, হ্যাঁ, অন্য কিছু মাল্টিপ্লাই হবে না। তার মানে এখানে আমাদের আসছে ডলার এ $10 মাইনাস ডলার এ $9, ঠিক আছে, বাই 3 মাল্টিপ্লাইড বাই সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট এখানে আসবে, তার মানে আমাদের B9 থেকে B15, B9 is to B15, C9 is to C15, C9 is to C15. সাম প্রোডাক্টের, হ্যাঁ এই যে ঠিক আছে, এখানে তো দুটো টার্ম জাস্ট, একটা এফএক্স একটা মাল্টিপ্লায়ারটা। এখানে তো এক্সটা তো আমরা এই এফএক্স লিখেছি, কিন্তু এফএক্স এর মধ্যেই তো আমাদের এক্সটা মাল্টিপ্লাইড হয়ে আছে। এক্সটা যদি আমরা মাল্টিপ্লাই না করে এখানে যদি শুধু এক্সপোনেনশিয়ালটা করতাম, তাহলে এক্সটাকেও নিতে হতো, এক্সটাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। এরকম ছোট, বা আমার মনে হয় মানে পরীক্ষার পারপাসে আমি যদি বলতে পারি, এরকম 5টা পয়েন্টে আমরা ক্যালকুলেশন করতে দিতেই পারি। আমার মনে হয় এগুলো ইউজিং ক্যালকুলেটর ওরা করতে পারবে, ইজিলি করতে পারবে। 5টা পয়েন্টে এক্সেল ফরম্যাটে ক্যালকুলেশনটা শো করানো, 5টা পয়েন্টে এক্সেল ফরম্যাটে ক্যালকুলেশনটা ইজিলি শো করাতে পারবে।
আচ্ছা, তাহলে মোটামুটি সিমসন এবার সিমসন আমরা বললাম তো হাইড্রোজেন অ্যাটমের নর্মালাইজেশন বা আমাদের সিম্পল হারমোনিক অসিলেটরের নর্মালাইজেশন কনস্ট্যান্ট বা এগুলো সমস্ত কিছু আমরা কিন্তু সিমসন দিয়ে খুব ভালো করে আমি হাইড্রোজেন অ্যাটমটা করেছিলাম, তার দরকার নেই, একই রকম সমস্ত ইকুয়েশন গুলো ধরলেই বেরিয়ে আসবে হাইড্রোজেন অ্যাটম গুলো। ঠিক আছে, আমি তার জায়গায় একটু নতুন আরেকটা জায়গায় একটু আছে, কিছু কিছু প্রবলেম আমি এখানে লিখেছিলাম, এগুলো আমরা করতেই পারি নর্মালি। ট্রাপিজয়েডটা পরে আসছি, এই যে সিমসনের এই রকম প্রবলেম মর্টিমারের বই থেকে নেওয়া বা এই প্রবলেমটা আমরা পরীক্ষায় এইরকম প্রবলেম দিতেই পারি, কিন্তু অবভিয়াসলি নাম্বার অফ ডেটা পয়েন্টস আমাদের অনেক কম দিতে হবে। আমরা ফর্মুলা গুলো দিয়ে দিতে পারবো, কারণ স্টুডেন্টদের পক্ষে আমার ধারণা সেমিস্টার 5 এর স্টুডেন্টদের পক্ষে এই রকম ইকুয়েশন গুলো মনে রাখা হয়তো ওদের পক্ষে সম্ভব হবে না। ইকুয়েশন গুলো হয়তো ওদের পড়া ইকুয়েশন, সেমিস্টার 3তেই পড়া ইকুয়েশন, স্টিল পরীক্ষার হলের জন্য আমার মনে হয় এগুলো দিয়ে দেওয়াই ভালো। দিয়ে এইরকম ডেটা পয়েন্ট আমরা ওই তো বললাম 5টা ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে, খুব বেশি হলে 5 নম্বরের কোশ্চেনে এরকম করে আমরা সিমস্টনস রুলটা ইউজ করাতে পারি। 5টা ডেটা পয়েন্ট দিয়ে দিলাম, সিমস্টনস রুলটা ক্যালকুলেট করলো, বা 10টা ডেটা পয়েন্ট দিলাম, সেভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এইটা ছেড়ে আমি একটু, যেহেতু আমি একদম ইন্টারাপ্ট করবো অঙ্কন। বলো বলো। এই তুমি যে কোয়েশ্চেনের কথাগুলো বলছো, এগুলো থিওরিটিক্যাল এক্সামের কথা বলছো তো? অবভিয়াসলি। হ্যাঁ, তো থিওরিটিক্যাল এক্সামে ওরা এই ক্যালকুলেশন কি করে করবে, কি করে দেখাবে? ক্যালকুলেশন জাস্ট এক্সেল ফরম্যাটে লিখে দেবে, তাছাড়া কি কোশ্চেন কি করে দেবে? এই যে আমরা এই যে এইটা করলাম, ধরো 5টা পয়েন্ট দিয়ে দিলাম, 5 নম্বরের কোশ্চেন, আমি কথার কথা মানে ওরা এই ঘর টেনে টেনে লিখে দেবে, তাই? সব টানারও দরকার নেই, এক্স এফ এক্স মাল্টিপ্লায়ার ক্যালকুলেটারে ক্যালকুলেট করে ফাইনালটা লিখে দেবে। ও ঘর টানা সম্ভব কি? ঘর টানতে পারলে ভালো, ঘর টানতে বলা যেতেই পারে। 5টা পয়েন্ট দিলে ঘর টানাটা এমন কিছু ব্যাপার হবে না, 5টার বেশি পয়েন্ট দেওয়া যাবে না, কারণ একটা 5 নম্বরের কোশ্চেনে 5টার বেশি পয়েন্ট দিলে ক্যালকুলেশন করে উঠতে পারবে না। জানা থাকলে কিন্তু এই ক্যালকুলেশন গুলো করাটা খুব বেশি বড় হবে না, কারণ ইন্টিগ্রেশন গুলো যদি এগুলো যদি আমরা ছোট ছোট দিই, ফলে কিন্তু আমাদের এই সাম প্রোডাক্ট এখানে ওরা করবে না, ক্যালকুলেটারে জাস্ট মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবে। ঠিক আছে, কিন্তু অ্যাড করবে, কিন্তু এখানে আমাদের ভাবতে হবে যে দুটো জায়গায় ডিফারেন্স। আমরা সেমিস্টার 5-এ যখন কোশ্চেন করব বা খাতা দেখবো, তখন মাল্টিপ্লাই করে নিউমেরিক্যাল অ্যানালিসিসে অ্যাড করে দিলে ঠিক আছে, কিন্তু আমরা এক্সেলে যখন করব, ওরা হয়তো পরীক্ষার খাতায় মাল্টিপ্লাই করেই করবে, কিন্তু আমাদের কিন্তু এক্সেল ফরম্যাটে মাল্টিপ্লিকেশন, এই যে সাম প্রোডাক্ট বলছি, সেটা যেন তারা ফর্মুলাটা লেখে, যে এটা আমাদের এখানে করা সম্ভব না। না হলে তো আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রবলেম আর কোশ্চেন আর এক্সেল পার্টের কোশ্চেনটা একই হয়ে যাবে। তাই না? আমরা যদি শুধুই এক্সেলে ঘরটা টেনে করতে বলি, মাল্টিপ্লাই করেই করবে, কিন্তু ফর্মুলাটা লিখুক। আমরা চাইছি যে এই ফর্মুলাটা লিখুক, আর কিছু না, এই ফর্মুলাটা লিখুক। না, এটা হাতে করার একটাই অসুবিধা, ডেসিমাল পয়েন্ট কিন্তু ওদের ওই 7-8টা লেখা, সেই জায়গাটায় ডেসিমাল পয়েন্টের কোনো প্রয়োজন নেই, ডেসিমাল পয়েন্ট 4টে লিখুক না ম্যাক্সিমাম। আমরা সেই অ্যাকুরেসিটার তো দরকার নেই, আমরা চাইবো যে প্রসেস সমস্ত ইন্টিগ্রেশন কিন্তু 5টা পয়েন্টে দিলে ভালো রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু আমরা তার বেসিসেই তাদের মার্কসটা দেবো। আসুক না 4টে পয়েন্ট ডেসিমাল পয়েন্ট অব্দি, সেটা আমরা করবি, 5, 6টা, 7টা, 8টা অব্দি করার কোনো প্রয়োজন নেই। কি দরকার? আমরা তার বেসিসেই অ্যাওয়ার্ডটা করবো। আমরা তো এমন কিছু করতে যাবো না যে আমরা জানতে চাই, দরকার হচ্ছে স্টুডেন্টরা এক্সেল প্রসিডিওরটা জানে কি। ঠিক আছে, আমার তো মনে হয় স্টুডেন্টদের পক্ষে এটা খুব একটা ডিফিকাল্ট হবে না, ওদের যদি বলে দেওয়া হয় তারা ক্যালকুলেটার এইগুলো ক্যালকুলেশন গুলো করে নেবে আর এই ফর্মুলাটা তোমরা লিখে দেবে, তাহলে তোমার একটা 5 নম্বরের কোশ্চেন খুবই কিন্তু ইজিয়ার। ঠিক আছে, আমরা যদি 5টা পয়েন্ট দিই, এখানে আমি 7টা পয়েন্ট দিয়েছি, এটা 5টা পয়েন্ট করে দিতে পারবো, আমরা 0.96 এন্ড করে দেবো। ঠিক আছে, এই টাইপের, তাহলে আমরা খুব ইজিলি দিতে পারবো এটা। মানে এইরকম, তাছাড়া কোশ্চেন কি করে করা যাবে, আমি সেই জন্য বলছি কোশ্চেন করতে গেলে আমাদের এইভাবেই ভাবতে হবে, আর এইগুলো তো অত বড় কোশ্চেন তো আমরা দিতে পারবো না। আচ্ছা, সিমসনের পরে যেটা আরেকটা জিনিস যেটা আমরা আগে পড়িনি, বলছিলাম যে এখানে যে সিলেবাসের কোনো লিমিটেশন নেই, কিন্তু আমাদের জানা দরকার, কেন দরকার, কোন ক্যালকুলেশন, স্টুডেন্টের কিন্তু ইন্টারেস্ট পাবে যে আমরা যদি গাউস কোয়াড্রেচারটা একটুখানি পড়ি। ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি যে এখানে আজকে বসে গাউস কোয়াড্রেচারটা পুরোটা বুঝিয়ে দেওয়া কাউকে সম্ভব নয়, সেটা আমাদের রাজারামনের যে ছোট যে বইটা আছে লাল রঙের বা আগেকার এডিশন হলুদ রঙের যে কম্পিউটার
ওরিয়েন্টেড নিউমেরিক্যাল মেথডস, তার মধ্যে 2 পাতা 3টে পাতা লেখা আছে, খুব সুন্দর লেখা আছে, যে কেউ পড়লে বুঝতে পারবে যে তফাৎটা হচ্ছে গাউস কোয়াড্রেচার। এই যে সিমসনে কিন্তু আমরা ইকুয়াল ইন্টারভ্যালে চলে গেছি, ঠিক আছে, ইকুয়াল ইন্টারভ্যালে কিন্তু পয়েন্ট নিয়েছি, কিন্তু আমরা তো ইকুয়াল ইন্টারভ্যালে পয়েন্ট না, প্রথম লেখাটা পড়লে খুব ভালো, ইকুয়াল ইন্টারভ্যালে পয়েন্ট না নিয়ে আমরা যদি অপটিমাল পয়েন্ট চুজ করতে পারি, এইখানে গাউস কোয়াড্রেচারটার ইম্পর্টেন্স। এবং আরো ইম্পর্টেন্স হচ্ছে, এটা কেন বললাম, যে যেহেতু আমাদের কোয়ান্টামের সিলেবাসে এবার স্ফেরিক্যাল হারমোনিক্স অব্দি আমাদের সমস্ত ইনক্লুডেড আছে, স্ফেরিক্যাল হারমোনিক্স আসতে গেলে আমাদের লিজেন্ডে পলিনোমিয়াল বা অ্যাসোসিয়েট লিজেন্ডে পলিনোমিয়ালের কথা বলতে হবে। আমি কোনো ডেরিভেশন বা ওগুলো কিছু দরকার নেই, কিন্তু পলিনোমিয়াল গুলো কি সেগুলো না এলে আমরা স্ফেরিক্যাল হারমোনিক্সে আসতে পারবো না। এবং আমাদের ম্যাকোয়ারি সাইমনের বইতেও বা লিভাইনের বইতেও সমস্ত পলিনোমিয়াল গুলো ট্যাবুলেটেড ফর্মে আছে, মনে রাখার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। কিন্তু সেগুলোকে আমরা যদি খেয়াল করা থাকে যে সেগুলোর কিন্তু যখন আমরা লিজেন্ডের পলিনোমিয়ালে নর্মালাইজেশন বা অর্থোগোনালিটি করি, সেগুলো সমস্ত ইন্টিগ্রেশন গুলোই কিন্তু আমরা করি -1 থেকে +1। গাউস কোয়াড্রেচারটা কিন্তু, যেটা গাউস লিজেন্ডে ইকুয়েশন বলে, সেটাও কিন্তু সেইভাবেই করা, ফলে আমরা খুব সহজ, এবং এটা কয়েকটা আমি বলি যে একটা এক্সেল শিট দেখলে দেখা যাবে যে কত সহজে এটা পরীক্ষা স্টুডেন্টদের আমরা দিতে পারবো। শুধু এই ইকুয়েশনটা, এটা হচ্ছে গাউসের ইন্টিগ্রেশনের ইকুয়েশনটা, এখানে হচ্ছে WI-টা হচ্ছে ওয়েট, ঠিক আছে। এই fx কে -1 থেকে +1 এর ইন্টিগ্রেট করা হচ্ছে, যেটা লিজেন্ডে পলিনোমিয়াল বা অ্যাসোসিয়েট লিজেন্ডে দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে থাকি। সেটা যদি করি, এইরকম একটা ইকুয়েশন থাকে, i = 1 to n WI fx এ, fxi-টা তো আমরা বুঝতেই পারছি, আর WI-টা হচ্ছে ওয়েট, এই ওয়েটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেখানে হচ্ছে যে একটা যদি গিভেন n ভ্যালুতে 2n-1 ডিগ্রি এরা ইনক্লুড করতে পারে। আমরা যদি একটা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গাউস কোয়াড্রেচারে যে একটা 2 পয়েন্ট ইন্টিগ্রেশন করে দিতে পারবো, 2টো পয়েন্টে করতে পারবো। আমরা সিমসনে 2টো পয়েন্টে করতে পারবো না, আমি দেখাচ্ছি, 2টো পয়েন্টে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু সিমসনে আমাদের অ্যাটলিস্ট 3টে পয়েন্টে ইন্টিগ্রেশন করতে হবে, ফলে একটা কম পয়েন্টেও আমরা ইন্টিগ্রেশন করে এখান থেকে বেরিয়ে যেতে পারি, 2টো পয়েন্টে ইন্টিগ্রেশন করতে পারি। এই ফর্মুলাটা শুধু একটু মনে রাখতে হবে যে -1 to +1 fx dx হচ্ছে আমাদের সামেশন i = 1 to n WI fx। এই ওয়েটটা কি, ওয়েটের ভ্যালুগুলো কিন্তু লিটারেচার ডেটাগুলো কিন্তু অ্যাভেলেবেল, এবং সেগুলো দিয়ে দিতে হবে, পরীক্ষা কোশ্চেনে দিয়ে দিতে হবে। এগুলো ছাড়া এগুলো তো কারো মনে রাখা সম্ভব না। হ্যাঁ, n = 2 পয়েন্ট গাউস ফর্মুলা যদি আমরা দেখি, 2 পয়েন্ট গাউস ফর্মুলা মানে n = 2 দিলে আমাদের সামেশনে জাস্ট 2টো টার্ম থাকবে। সেটা বড় করে দেবো না, আচ্ছা। n = 2 দিলে আমাদের এখানে 2টো টার্ম থাকবে, একটা W1 fx1, একটা W2 fx2, ঠিক আছে। তার মানে কি, n = 2 আছে, ফলে আমরা 2n-1 ডিগ্রি অবধি আমরা কারেক্টলি ইন্টিগ্রেট করতে পারবো। n = 2 মানে 2n-1 হচ্ছে 3, ফলে আমরা আলটিমেটলি fx = x³ অবধি এখানে কিন্তু 2 পয়েন্টে ইন্টিগ্রেট করতে পারবো, 2 পয়েন্টে fx = x³। কিন্তু সিমসনে সেটা করতে পারবো না, 2 পয়েন্টে ইন্টিগ্রেট করতে গেলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 3টে পয়েন্ট লাগবে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, আমাদের যদি ডেটাটা যদি ইকুয়াল ইন্টারভেলে হয়, তবে আমরা সিমসনসটা অ্যাপ্লাই করবো। ডেটাটা যদি ইকুয়াল ইন্টারভেলে না থাকে, তাহলে কিন্তু আমরা সিমসনটা অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় গাউস ইকুয়েশনটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে n = 2 দিলে কি হচ্ছে, আমাদের n = 2 বসালে যে fx, প্রথমটা fx-টাকে এখানে 1 ধরা হয়েছে, প্রথম 1টা ধরলে W1 + W2 ভ্যালুটা 2 আসছে, পরের fx-টাকে x ধরলে একটা ভ্যালু আসছে, তারপরে fx এর জায়গায় যদি x² বসাই, ইন্টিগ্রেশন করলে 2/3 হচ্ছে, W1 x1² W2 x2², x³ বসে ইন্টিগ্রেট করলে 0 হয়ে যাচ্ছে। এই যে ভ্যালুগুলো থেকে আমরা x1 আর x2 ভ্যালু পেয়ে যাবো। এগুলো নিজেরা একটু পড়লেই দেখবেন, এগুলো খুব ইজি জিনিস, এবং বলছি আমাদের রাজিরামনের বইতে খুব ক্লিয়ারলি আছে। আমরা x1 x2 ভ্যালু পেয়ে যাব এই ওয়েট W1 W2 রেসপেক্টে। এই 4টে ইকুয়েশনকে যদি আমরা ইজিলি সলভ করি, কারণ ইন্টিগ্রেশনের রেজাল্ট গুলো খুব ইজি, আমরা যদি সলভ করি আমরা কিন্তু x1 x2 ভ্যালু পেয়ে যাবো, আর ওয়েট গুলো W1 W2 থেকে যাবে, ফলে আমাদের এইরকম একটা fx dx রেজাল্ট এসে যাবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি গাউস লিজেন্ডে ফর্মুলা। তার মানে এখানে আমাদের কি আছে, ওয়েট গুলো আছে, ভালো করে বুঝুন, এই ওয়েট গুলো আছে, আমরা খুব ইজিলি এই ইন্টিগ্রেশন গুলোতে যেতে পারবো এই ফর্মুলাটাকে ইউজ করলে। এবার আমরা যদি দেখি যে এটাকে আমরা কি করে ইউজ করতে পারি, দেখা যাচ্ছে এটা অর্থোগোনালিটি অফ লেজেন্ডারি পলিনোমিয়াল। ফার্স্ট একটা লেজেন্ডারি পলিনোমিয়াল p1x, এটাকে আমি x আর p2x এর ভ্যালু হচ্ছে 0.5 × 3x² - 1। ইন্টিগ্রেশন করব, আমাদের লিমিট হচ্ছে -1 থেকে +1।
যে টিআইটা নিয়ে এখন ভাবার দরকার, আমি টিআইটা একটু বাদে বলছি। এইটা হচ্ছে আমরা একটা এখানে আমরা করছি 5 পয়েন্ট ইন্টিগ্রেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে, 1 পয়েন্ট 2 পয়েন্ট বা 3 পয়েন্ট না করে একটু 5 পয়েন্ট, মানে 5 পয়েন্ট ইন্টিগ্রেশন, কারণ পয়েন্টটা বেশি বাড়ালে রেজাল্ট আরো মোর অ্যান্ড মোর অ্যাকুরেট আসে। আমি 5 পয়েন্ট ইন্টিগ্রেশন, এই ওয়েট গুলো কিন্তু লিটারেচার ডেটা, ঠিক আছে। এইবার যখন আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা +1 থেকে -1 দেবো, ঠিক আছে, +1 থেকে -1 দেবো, এই যে টিআই ডেটাগুলো সাপ্লাইড থাকবে, এই টিআই ডেটাগুলোই কিন্তু এক্সআই, ঠিক আছে। কিন্তু যদি লিমিটটা আলাদা হয় তখন কিন্তু এরা এক্সআই হবে না, এই টিআই ডেটাগুলোই কিন্তু এখানে এক্সআই। এক্সআই এসে গেল। এবার যদি এক্সআই এসে যায় তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি এফএক্সআইটা বার করে ফেলতে পারবো। এবার এফএক্সআইটা কি করে আমরা বার করবো, আমাদের হচ্ছে একটা অর্থোগোনালিটি দেখবো, p1x ইন্টু p2x, দুটোকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে আমাদের যেটা দাঁড়াবে হচ্ছে 0.5x ইন্টু 3x স্কোয়ার মাইনাস 1, তার মানে 0.5x ইন্টু 3x স্কোয়ার মাইনাস 1, 0.5x, x মানে আমাদের ওখানে হচ্ছে c10, 0.5x c10 multiplied by 3x square, 3 গুণ c10 square minus 1, তো c10 square দুটো মাল্টিপ্লাই ঠিক হলো, x ইন্টু 0.5 c10 square minus 1, তাহলে আমার একটা রেজাল্ট বেরিয়ে গেল, ঠিক আছে। এগুলোকে আমরা টেনে নিয়ে গেলে আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। এফএক্সআইটা পেয়ে গেলাম, যেহেতু আমরা অর্থোগোনালিটি চেক করছি দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, এবার এফএক্সআইটা পেলাম। এবার ডাব্লিউআই ইন্টু এফএক্সআই, কারণ হচ্ছে এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে ছিল যে আগের ইয়েতে যে জেনারেল ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন -1 টু +1 এফএক্স ডিএক্স হচ্ছে সামেশন ডাব্লিউআই ইন্টু এফএক্সআই। আচ্ছা, তাহলে এবার ডাব্লিউআই ইন্টু এফএক্সআই করা, তো ডাব্লিউটা আছে আমাদের বি তে, তার মানে আমরা চলে যাব ইকুয়াল টু ডাব্লিউ বি 10 multiplied by fx টা আছে d10, ঠিক আছে, d10 ইন্টু d10। দেখুন এই ডেটাটা দেখা যাচ্ছে তো, এবার এর সামেশনটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্টটা, সামটা করার দরকার নেই, চোখে দেখে আমরা বুঝতে পারছি এই 5টা পয়েন্টে কিন্তু সামটা 0। Obviously, legendary polynomials গুলো orthogonal to each other, এটা ফার্স্ট আর সেকেন্ড legendary polynomial কে আমরা ইজিলি অর্থোগোনাল করলাম। স্টুডেন্টদের পক্ষে এটা ভীষণ ইজি, তার কেন ভীষণ ইজি, আমরা তো ডাব্লিউটা দিয়ে দেবো, টিটা দিয়ে দেবো, শুধু এক্স 5টা পয়েন্টে এক্সটাও টিটা এক্স এফএক্স ক্যালকুলেট করবে আর ডাব্লিউআই এফএক্সআই ক্যালকুলেট করবে, সাম করবে। আমরা তো অবভিয়াসলি লিজেন্ডারি পলিনোমিয়াল গুলো দিয়ে দেবো, তাহলে তারা যে বা অ্যাসোসিয়েট লিজেন্ডারি যদি দিতে পারি, যেহেতু এই ভ্যালুগুলো যদি দিয়ে দিই ইজিলি অর্থোগোনালিটি আমরা চেক করবো, অন্য ফাংশনেরও পারবো, কিন্তু -1 থেকে +1 হলে আমরা একইভাবে খুব ইজিলি চেক করতে পারবো। স্যার এখানে টিআই হিসেবে কেন লেখা হলো এটাকে, মানে এক্সআইটাকে? আমি পরে আসছি একটু আসছি, ঠিক আছে, আমি আসছি একটু বলছি। আর ঠিক একইভাবে নর্মালাইজেশনটাও করে নেওয়া যাবে, যে কোনো লিজেন্ডারি অ্যাসোসিয়েট লিজেন্ডারি পলিনোমিয়াল নর্মালাইজেশনটা করলে। হ্যাঁ, নর্মালাইজেশনের সময় কিন্তু খেয়াল রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু লিজেন্ডারি পলিনোমিয়াল নর্মালাইজ করলে কিন্তু রেজাল্টটা কিন্তু -1 থেকে +1 করলে কিন্তু রেজাল্টটা 1 হয় না, রেজাল্টটা হয় 2/12 + 1, ঠিক আছে, 2/12 প্লাস, এখানে যেমন এলটা 2 আছে, মানে p2 করেছি, 2/12 + 1 করলে 2/5, আমাদের এই ইন্টিগ্রেশনটা যদি আমরা পারফর্ম করি, সামটা যদি করি, রেজাল্ট শুড বি অ্যারাউন্ড 0.4। কারণ হচ্ছে দেখবেন যে যে এর ইন্টিগ্রেশনের কিন্তু নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কিন্তু 2/12 + 1, 2/12 + 1 এর জন্য কিন্তু এখানে কিন্তু আমাদের রেজাল্টটা 1 আসবে না, নর্মালাইজ করতে গেলে এখানে কিন্তু 0.4 রেজাল্ট আসবে। আমরা একইভাবে এক্সআই করবো, এফএক্সআই করবো, ডাব্লিউআই এফএক্সআই করবো, করে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। এবার টিআইটা কেন, টিআইটা কারণ এইখানে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা -1 থেকে +1, ঠিক আছে, কিন্তু সব জায়গায় আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা সবসময় -1 থেকে +1 থাকবে না, আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু -1 থেকে +1 এর বাইরেও হতে পারে, ঠিক আছে। কিন্তু
গাউস লিজেন্ডারি ইকুয়েশন যদি অ্যাপ্লাই করতে হয় আমাদের কিন্তু তাকে সেই লিমিটটাকে কনভার্ট করে নিতে হবে, -1 থেকে +1 কনভার্ট করে নিতে হবে আমাদের এই লিমিটটাকে। ঠিক আছে, আমরা -1 থেকে সেটা করতে গেলে কি করি, যে টিআই বলছি সেই ভ্যালুটা যদি টি হয়, ঠিক আছে, আমরা এক্সটাকে কনভার্ট করে নেবো পি প্লাস কিউ টি ধরে। ওই যে টি ভ্যালুগুলো আমরা পেয়েছি সে আমাদের লিমিটটা আলাদা, ওই টি ভ্যালুটা কিন্তু আমাদের -1 টু +1 এর রেসপেক্টে আমরা দেখুন ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স যদি করি এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ টি ধরে নিলে যদি আমরা ইন্টিগ্রেটটা করি সলভ করি, পি এর ভ্যালু এসে যাবে a প্লাস বি বাই টু আর কিউ এর ভ্যালু এসে যাবে বি মাইনাস এ বাই টু। এগুলো বসিয়ে দিলে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। ফলে আমরা আলটিমেটলি এই রেজাল্টটাকে মানে ওই যে টিটাকে আমরা ইউজ করব, এই টিটাকে আমরা ইউজ করব যে যখন ইন্টিগ্রেশনের লিমিটগুলো -1 থেকে +1 এর জায়গায় অন্য কোনো ভ্যালু a থেকে b থাকবে, তখন আমরা p ইকুয়াল টু a প্লাস বি বাই টু আর q ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই টু করে যে ইন্টিগ্রেশনটা a টু b টাকে b মাইনাস a বাই টু ইন্টিগ্রেশন -1 টু +1 f জাস্ট ফর্মুলাটা এটা কিন্তু রাজারামনের বইতে করে দেওয়া আছে, নো প্রবলেম, রাজারামনের বইতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট ওই টিআই এর ভ্যালুটা হচ্ছে যখন আমাদের ইন্টিগ্রেশন লিমিটটা থাকবে না। ইন্টিগ্রেশন লিমিটটা যদি আমাদের না থাকে, এই যে এই প্রবলেমটা আমি এরকম একটা প্রবলেম, দেখুন ইন্টিগ্রেশনের লিমিটটা 1 থেকে 3, ঠিক আছে, পি এর ভ্যালুটা ছিল a প্লাস বি বাই টু মানে 2 আর কিউ এর ভ্যালুটা ছিল বি মাইনাস এ বাই টু। ফলে এই লিমিট গুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তখন আমাদের কিন্তু এইগুলোকে চেঞ্জ করে এক্সটাকে তখন চেঞ্জ করে নিতে হবে। এক্সটা কি করে চেঞ্জ করব, এক্স এর ভ্যালুগুলো ওই যে বললাম যে এইখানে যে আমাদের যেভাবে এক্স এর ভ্যালুটা আছে যে এক্স ইজ ইকুয়াল টু a প্লাস বি মাইনাস এ ইন্টু টি বাই টু, ঠিক আছে, a প্লাস বি মাইনাস এ ইন্টু টি বাই টু করে এক্স গুলোকে টি থেকে জেনারেট করতে হবে। জেনারেট করার পরে আমরা গাউস লিজেন্ডারি পলিনোমিয়ালটাকে অ্যাপ্লাই করতে পারবো। মানে যখন ইন্টিগ্রেশনের লিমিটটা -1 টু +1 ছাড়া অন্য কোনো ভ্যালু থাকবে তখন এই টিআইটা হচ্ছে -1 টু +1 এর এই ওয়েট গুলোর করেসপন্ডিং কোঅর্ডিনেট গুলো, সেই কোঅর্ডিনেট মানে অবভিয়াসলি এক্স কোঅর্ডিনেট না ওয়াই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট গুলো থেকে আমরা এক্সআইটাকে জেনারেট করে নেবো। ঠিক আছে, জেনারেট করে নিয়ে তারপর এফএক্সআই ডাব্লিউআই এফএক্সআই ইজিলি আমরা করতে পারবো। জাস্ট ক্যালকুলেশনটা করা এমন কিছু ডিফিকাল্ট না, আমরা এক্সআইটাকে জেনারেট করে নেবো, জেনারেট করে নিয়ে এই ফর্মুলাটা দিয়ে জেনারেট করে নেবো, জেনারেট করে নিয়ে আমরা সেখান থেকে ক্যালকুলেশনটা করবো। ঠিক আছে, ফলে কিন্তু এই গাউস লিজেন্ডারি ইকুয়েশনটা কিন্তু ভীষণ ইউজফুল এবং বহু জায়গায় আমরা ইউজ করতে পারবো। আমার তো মনে হয় এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে সিমসন বা ট্রাপিজয়েডালের থেকেও এখানে যেহেতু 3 পয়েন্ট বা 5 পয়েন্টে অ্যাকুরেসি অনেক বেশি হয়, ঠিক আছে, আর লিজেন্ডারি অ্যাসোসিয়েট লিজেন্ডারি পলিনোমিয়াল বা এই জাতীয় অন্য ইকুয়েশনকেও তো আমরা ইন্টিগ্রেট করতে পারি, নট নেসেসারিলি যে -1 থেকে +1 যেতে হবে, আমরা অন্য যে কোনো লিমিটেড ইকুয়েশনকে ইন্টিগ্রেট করতে পারি, কম্পেয়ার করতে ভ্যালু দিতে পারি। ঠিক আছে, আমরা খুব ইজিলি কিন্তু এই কাজ এইগুলো কিন্তু করতে পারি। আচ্ছা, আর যেটা হচ্ছে আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম সেটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল। ট্র্যাপিজয়েডালটা তো সব আমি একদম প্রথমে আর বলিনি, একদম শেষে বলবো বলে রেখেছিলাম, যে কারণ ট্র্যাপিজয়েডালটা খুবই সহজ ছিল। ঠিক আছে, এটা আমরা এখানে যে 0.05 লিমিট রেঞ্জের মধ্যে আছে, পরীক্ষায় তো আমরা 0.05 রেঞ্জ দিতে পারবো না, পরীক্ষায় দিতে গেলে আমাদের অ্যাটলিস্ট এটাকে 2 রেঞ্জে দিতে হবে, যাতে 0 থেকে 10-এর মধ্যে 5টা পয়েন্ট থাকে। ঠিক আছে, যাতে সেটা ক্যালকুলেট করা সম্ভব হয়। ঠিক আছে, ট্র্যাপিজয়েডাল তো মানে করে দেখানোরও খুব একটা দরকার হয় না, কারণ এটা খুবই ইজি। আচ্ছা, তাকে বলি গাউস কোয়াড্রেচারটা ঠিক আছে না, বলতে হবে আরেকবার। প্রথম কথা, গাউস কোয়াড্রেচার কি আমাদের সিলেবাসে উল্লেখ আছে? সিলেবাসে কোনোটাই উল্লেখ নেই, এক্সেলে নেই। আমি বলছি আমাদের নিউমেরিক্যাল মেথড যেখানে পড়েছি ওখানে উল্লেখ নেই, কিন্তু এক্সেলে তো আমাদের কোনোটাই উল্লেখ নেই। উল্লেখ বলে নেই, এক্সেলে আমরা এটা করতেই পারি, অসুবিধা কিছু না। আমি বলছি যে you can set a problem by mentioning the data as ti or xi or given wi করে তুমি একটা ফর্মুলা দিয়ে বলে দিতেই পারো যে তুমি এইভাবে এটা পুরোটা করো, অর্থাৎ as a problem you can give it,
কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যদি এর করসপন্ডিং থিওরিটিক্যাল পার্টটা চাই, যে হোয়াট টিআই স্ট্যান্ডস ফর, হোয়াই ডব্লিউআই স্ট্যান্ডস ফর, তাহলে থিওরিটিক্যাল পার্ট না পড়ানোর কোনো কারণ নেই, আমরা তো বলতে পারি না এটা সিলেবাসে নেই। না আমি এই কারণে বলছি যে এক্সেলে আমি এই কারণেই বললাম যে এক্সেলে যেহেতু সিলেবাস স্পেসিফাইড নয়, আর Fine. এটা যেহেতু আমাদের কাছে Fine. মানে খুব ইয়ে, না। মানে থিওরিটা কিন্তু খুবই সহজ। না। অ্যাকচুয়ালি থিওরি না বুঝলে কিন্তু এই অঙ্কটা পড়ার কোনো মানেও হয় না। না না সহজ কঠিন বলছি না, আমি বলছি যে এরকম আরো এটা পড়ানো আরো উচিত, আমার মনে আরো হয় গুচ্ছের আরো একটা method থাকতে পারে। গুচ্ছের কিন্তু মেথড এটা- থাকতে পারে। তো এবার সিলেবাসে নেই মানে আমি যা খুশি নিতে পারি এরকমটা তো মানে নয়। না, যা খুশি নিতে পারি না, এটা আমি এই কারণে নিলাম যে যেহেতু এটা আমরা আমাদের অ্যাপ্লাই করতে পারবো, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করবো, মানে আমরা যেগুলো কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, ইন্টিগ্রেশন পড়ছি, এগুলো স্টুডেন্টরা কিন্তু ওই যে লেজেন্ডারি পলিনোমিয়াল বা অ্যাসোসিয়েট ওগুলোর যে রেজাল্ট গুলো ম্যাকোয়ারি সাইমনের বইতেই তো সব করা আছে, খুব ঠিক আছে, ইন্টিগ্রেশন, সেগুলো দেখলেই কিন্তু ওরা কিন্তু অনেক উৎসাহিত হবে যে এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট নয়। না না ডিফিকাল্ট ওরা তো কিন্তু নয়, ভালো বইও করা আছে, কিন্তু আমাদের হ্যাঁ, ওরা আমাদের উৎসাহিত আমাদের হবে। গাইডলাইনটা কি হবে, ডিফিকাল্ট কি নয়, হ্যাঁ, এটা পড়াই যেতে পারে, না, এটা কোনো অসুবিধা নেই। গাইডলাইনটা হচ্ছে এটাই প্রবাবলি যে আমরা সিলেবাসের অন্য পার্টগুলোতে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বলতে যা যা মিন করেছি আমরা এক্সেলে সেটাকেই মাথায় রাখছি, এটা একটা গাইডলাইন হতে পারে। আর যদি তুমি হ্যাঁ। বলো যে না আরো অনেক কিছুই হতে পারে, আমরা অনেক কিছু এখানে দিতে পারি। হতে পারে, কিন্তু আমার মনে হয় আর ইন্টিগ্রেশনের বেশি অন্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট নেই। নিউমেরিক্যাল অ্যানালাইসিস আর যেগুলো আছে মানে ইন্টিগ্রেশনে যেগুলো আছে নিউটন কোটস বা ওগুলো থেকে খুব বেশি ইম্পর্টেন্ট আর কিছু নেই, বা আমাদের কাজে লাগবে সেরকম আর কিছু নেই। এটা আমার মনে হয়েছে এটা আমাদের কাছে আমরা কাজে লাগাবো। একটা কথা বললি, হ্যাঁ। তোমার আমরা সিমসন ট্রাপিজয়েডাল করাচ্ছি, আমি বুঝতে পারলাম এটা অনেক ইজিয়ার মেথড, কিন্তু এই সিমসন আর ট্রাপিজয়েডালের সঙ্গে একে অর্থোগোনাল করে দাও, বুঝতে পেরেছো? হুম, একে না। অর্থোগোনাল করে দাও, বাদ দিয়ে দাও। না বাদ বাদ দিলে তো আমরা লিজেন্ডারি পলিনোমিয়ালের ইন্টিগ্রেশন গুলো বুঝতে পারবো না। ফলে আমরা যখন শেখাচ্ছি এক্সেলে তো জিনিসটা এক্সেলে তো আমি তাই জন্যই তো পুরোটা লিখে দিলাম যে এক্সেলে আমাদের কাছে জিনিসটা ভীষণ ইজি। এই কটা জিনিস বোঝা বা ইয়ে করা, বা এর মধ্যে কিন্তু কোনোটাই মুখস্থ করতে রাখতে হবে না। না, বুঝতে পারছি, কিন্তু কি হচ্ছে জানো তো, এমনিতেই এত লোড বেড়ে গেছে ছেলে মেয়েদের, মানে এইটাই আর কি বলা, যত জিনিস ঢুকছে ওরা তত ঘাবড়ে যাচ্ছে, মানে কেমিস্ট্রিটা ভুলেই যাচ্ছে। না, অন্য পার্ট গুলোকে ইজি করে দিতে হবে, স্ট্যাটিস্টিক্সটা কম পড়াতে হবে, অতটা ওরা পারবে না, এগুলো অনেক ইজি ওদের কাছে। এগুলো কিন্তু একটা প্রবলেম দিলেও কিন্তু 5-5ই পাবে, ঠিক আছে, এগুলো কিন্তু ওদের কাছে দেখবে যে খুব ইজি হচ্ছে। ফলে কিন্তু ওই স্ট্যাটিস্টিক্স পার্টটা তো সব জায়গায় গেলে ওরা অতটা বুঝতে পারবে না, ওদের পক্ষে নেওয়াটাও খুব মুশকিল হবে, ঠিক আছে। আমি তাই বলছি যে তুমি প্রবলেম হিসাবে দিলে উইদাউট মেনশনিং প্রবলেম হিসেবে দেওয়াই যাবে। এটা লিজেন্ডারি প্রবলেম, হ্যাঁ এইটাই। একটা থিওরি লিখতে দেওয়ার কথা বলছি না, আমরা চেষ্টা করতে হবে প্রবলেমই করতে অবভিয়াসলি, তবে ওদের এই ফর্মুলাটা পড়িয়ে জিনিসটা বুঝিয়ে রাখলে ওদের প্রসিডিওরটা জানা থাকলেই হবে, ওরা একবারে করে দেবে, ওদের কাছে মানে 5 মিনিটও লাগবে না কিন্তু অঙ্কটা করতে। এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, মানে এগুলো দিলে ওদের মার্কস পাওয়াটাও খুব সুবিধা হবে। আমাদের কিন্তু বেশিরভাগ জায়গা থেকে কিন্তু এক্সেলে কোশ্চেন করার জায়গা নেই। এগুলো এরকম জিনিস দিতে পারলে আমি তাই জন্য ভালো, এটা 5টা পয়েন্ট, আমরা 3টে পয়েন্টও হয়, 3টে পয়েন্টে করে দেওয়া যায়, তাতে স্টুডেন্টের খুব ইজি মার্কস পেতে পারবে, ঠিক আছে। মার্কস পাওয়াটা কিন্তু এখানে একটাও কিন্তু বড় মাল্টিপ্লিকেশন নেই, তাহলেই তো হবে অঙ্কনদা, হ্যাঁ, বলছি। ফিজিক্যাল জিনিস হবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এটা অঙ্কনদার লেকচার, কিন্তু আমরা তো বেশ কিছুদিন হলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে নানান ভাবে আলোচনা করছি পোর্ট্রানের সময়। পড়াতে যখন নোট তৈরি করছিলাম আমার স্ট্রাইক করলো, আমি প্রিয়তোষদার সঙ্গে শেয়ার করেছিলাম। আমি এই প্ল্যাটফর্মে অনেকেই আছেন, হয়তো আমি বুঝতে ভুল করছি বা সঠিক উত্তরটা যদি কারোর জানা থাকে একটু বলবেন। সেটা হচ্ছে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছি, যেরকম পিএইচ মেট্রিক টাইট্রেশন যেটা দেখালেন না, সেটাতে তো আমরা ওই ফার্স্ট ডেরিভেটিভ প্লটটা করবো, কিন্তু এখানে আমাদের যে ডিফারেন্স বিটুইন আর্লিয়ার ডেটা এন্ড ফলোইং ডেটা সেটা ডিসক্রিট ভ্যালু, তাই তো? ভ্যালু মানে ধরুন 1 বা 2, হ্যাঁ 1 বা 2। আচ্ছা, এবারে আমরা পড়েছি যে সেন্ট্রাল ডিফারেন্স মেথড, সেইটা অ্যাডভান্টেজেস আছে কিছু ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের উপর। তার একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস হচ্ছে যে এইচএস স্কোয়ারের ওপরে এরারটা নির্ভর করে, এর ওপরে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডটা নির্ভর করে। যদি আমার এইচটা 2 হয়ে যায় তাহলে if it is h square rather than h, মানে আমার কাছে খুব মানে সেলফ কন্ট্রাডিক্ট
একটা ব্যাপার মনে হচ্ছে। Obviously, আমরা যে পিএইচ এ যেভাবে আমরা করি সেটা তো ঠিক সেই অর্থে ডিফারেন্সিয়েশন করার কথা নয়। আমরা তো মানে তুমি বলতে চাইছো যে এইচ শুড বি লেস দ্যান 1। না, এইচ শুড বি লেস দেন 1 তো আমরা করতে পারি না ডিসক্রিট ডেটার জন্য, সেটার হ্যাঁ, জন্য দেন 1 হয়ে যায়। অথচ আমরা সেন্ট্রাল ডিফারেন্সটাকে প্রমোট করি, প্রমোট বলা ঠিক হবে না, মানে ওটাকেই আমরা পড়াই যে ইটস দ্য বেটার অপশন। তো এখানে কি আমাদের স্টুডেন্টদের একটু খেয়াল করিয়ে দেওয়ার দরকার যে এইচ এর ভ্যালুটা তখনই যদি 1 এর থেকে ছোট হয় তবেই সেটা রিয়েলি সেন্ট্রাল অ্যাডভান্টেজ, আদারওয়াইজ নয়। মানে আমি জানি না মানে কিভাবে ডিফারেন্সিয়েশনের থিওরিতে তো এইচটা খুবই ছোট হওয়ারই কথা, এই কারণে থিওরিটিক্যালি সেন্ট্রাল ডিফারেন্সের অ্যাডভান্টেজ বলে দিতেই পারো, অসুবিধা কিছু না, ওটা বলে দেওয়াই যেতে পারে। না, কিন্তু এটা খুব অদ্ভুত, এই অবজারভেশনটা আমার হয়েছে বলেই আমি মানে মনে হয়েছে যে এটা কতটা এইচ এর ডেটা গুলোতে আমরা যেভাবে করি সেগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, পুরোটাই অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যখন করবো আমরা তো সেন্ট্রাল ডিফারেন্সই নেব। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে সেন্ট্রাল ডিফারেন্স, হ্যাঁ, নেব, কিন্তু তাহলে যদি 2 ডিফারেন্স হয় তাহলে এরর ইজ প্রপোর্শনাল টু 4। হ্যাঁ হ্যাঁ, সে তো অবভিয়াসলি। সেটাই, মানে আমি সবাইকেই জিজ্ঞেস করছি প্ল্যাটফর্মে, কেউ যদি কিছু মানে সম্বন্ধে বলতে পারে। মানে আমি অঙ্কনদার কথাটা বুঝতে পেরেছি, এইচ ইজ অ্যাডভাইস টু বি লেস